নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের কোনো গল্প নয়, একটি সত্যি ভূতের ঘটনা শোনাব। ঘটনাটি ঘটেছে 2015 সালে আমার মামাতো ভাই আর তার বন্ধুর সাথে। দুটি ছেলের পরিবারের স্বার্থে তাদের নামটা প্রকাশ করলাম না। পুরো ঘটনাটাই ভাই আমাকে বিস্তারিত বলেছিল। শুরু করছি আজকের এই লোমহর্ষক ঘটনা। আমার মামাতো ভাই আর ওর বন্ধুর দুজনের বাড়ি উত্তর দিনাজপুরে। ছোট থেকেই ওরা লেখাপড়ায় খুব ভালো ছিল। মাধ্যমিকে স্টার মার্কস নিয়ে ভালো ফল করার পর উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ল। উচ্চ মাধ্যমিকেও ভালো ফল করার পর দুই বন্ধু মিলে ঠিক করে বিসিএ পড়বে, কিন্তু কলকাতাতে নয়, তারা ভর্তি হয় দুর্গাপুর কলেজে। কারণ সেখানে মামির আত্মীয়ের বাড়ি থাকায় অনেকটাই সুবিধে হয়েছিল। ভাইয়ের বন্ধু হোস্টেল পেয়ে গেছিল, তাই তার কোনো অসুবিধে হয়নি। কিন্তু অসুবিধে পড়তে হয় ভাইকে, কারণ ভাই হঠাৎ সিদ্ধান্ত নেয় সে কোনো আত্মীয়ের বাড়ি না থেকে স্বাধীনভাবে হোস্টেলে থাকবে। দুর্ভাগ্যবশত কলেজের কাছাকাছি কোনো হোস্টেলই পাওয়া যায় না। মামির আত্মীয় তখন অনেক খোঁজাখুঁজির পর একটা বাড়ি ভাড়া পায়। সেটাও ছিল কলেজ থেকে অনেকটা দূরে, কিন্তু কিছু করারও ছিল না। এদিকে কলেজে ক্লাস শুরু হওয়ার আর মাত্র 5 দিন বাকি। অগত্যা তখন ওই দূরের বাড়িটিই বুক করা হয়। কিন্তু অচেনা জায়গায় কলেজ থেকে এত দূরে বাড়িটা পাওয়া গেল বলে আমার মামির খুব চিন্তা হতে লাগলো। তখন ভাইয়ের বন্ধুর মা আমার মামিকে আশ্বস্ত করে বলেন যে তাহলে ওরা দুই বন্ধু একসাথেই বাড়িটায় থাকুক। সম্পূর্ণ অচেনা জায়গায় দুই বন্ধু একসাথে থাকলে আমাদের বাবা মাদেরও তো চিন্তা কম হবে, তাই না? বাড়িটি দোতলা। উপরে থাকেন বাড়িওয়ালার পরিবার, আর একতলাতে ওরা দুই বন্ধু থাকবে। মালপত্র নিয়ে বাড়িটিতে পৌঁছানোর পর বাড়িওয়ালা ভদ্রলোক তাদেরকে সব কিছু বুঝিয়ে দিয়ে বললেন, তাহলে তোমরা থাকো। তবে আর একটা কথা, আজকে রাতের ট্রেনে আমি সপরিবারে পুরী বেড়াতে যাচ্ছি, দিন 10 পরে ফিরব। ভদ্রলোক আরও বললেন, তোমরা চাইলেই ছাদে যেতে পারো, তোমাদের ঘরের চাবির সাথেই ছাদের চাবিও আছে। ওরা পুরো বাড়িটা ঘুরে দেখল। ওদের বেশ ভালোই লেগেছে বাড়িটা। একতলা একটি ঘর, রান্নাঘর আর বাথরুম। ঘরের সাথেই সামনে একটু ছোট বারান্দা আছে। বাড়ির সামনের দিকে আর বাড়ির পেছনের দিকেও গেট আছে। অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে প্রথম দিনটা তাদের ভালোভাবেই কেটে গেল। আমার ভাইয়ের খুব পারফিউমের শখ ছিল, এমনকি ও মাঝে মধ্যে ঘরেও পারফিউম মাখত। দ্বিতীয় দিন সন্ধেবেলা পারফিউম মেখে ভাই খুব মন দিয়ে একটা বই পড়ছিল। তখন ভাইয়ের বন্ধু বলল, চল একটু ছাদ থেকে ঘুরে আসি। ভাই বন্ধুকে বলল, তুই যা, আমি একটু পরে আসছি। তখন ভাইয়ের বন্ধু একাই ছাদে চলে গেল। একটু পরে ছেলেটি তার পেছনে আমার ভাইয়ের চটির আওয়াজ পেয়ে তাকে বলল, দেখ কি সুন্দর হাওয়া দিচ্ছে। ওহ বাবা, ঘরে যা গরম, ছাদে এসে একটু শান্তি পেয়েছি। কিন্তু একাই বকবক করে যাচ্ছে আর বন্ধু কিছু বলছে না দেখে ছেলেটি রেগে গিয়ে, আরে কিছু বল বলে যেই পেছন দিকে মুখ ঘুরিয়েছে, দেখছে পেছনে কেউ নেই। ওর বুকটা ধড়াস করে উঠেছে। ও মনে মনে বলল, কি হলো? আমি পরিষ্কার ও চটির আওয়াজ পেলাম, আর তাছাড়া আমি তোর পারফিউমের গন্ধও পেলাম, কিন্তু এর মধ্যেই কোথায় গেল? তখন ছেলেটি পুরো ছাদ ঘুরে দেখল, কোথাও তার বন্ধু নেই। খুব অবাক হয়ে তৎক্ষণাৎ নিচে ঘরে এসে দেখল
তার বন্ধু মানে আমার ভাই একইভাবে বই পড়ছে। তখন ছেলেটি বলল, কিরে, এই তো তুই ছাদে গেলি, এর মধ্যেই কখন নিচে নেমে এলি? ভাই বলল, না, ছাদে যায়নি তো, আসলে বইটা পড়ছি বলে আর উঠতে ইচ্ছে করল না। বন্ধুর কথা শুনে মাথায় হাত দিয়ে কিন্তু বলেই বসে পড়ল। পরের দিন সকালে কলেজের চিন্তায় ছেলেটি নিজের মনের ভুল ভেবে ঘটনাটা ওখানেই ধামাচাপা দিয়ে দিল। তারা যেহেতু বাড়ি ভাড়াটা কলেজ থেকে অনেকটাই দূরে পেয়েছিল, তাই প্রথম দিন কলেজে ঢুকতে যাতে দেরি না হয় সেই জন্য তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেল। যখন বের হচ্ছে তখন ভাইয়ের বন্ধু খেয়াল করল পাশের বাড়ির একজন লোক বড় বড় চোখ করে তাদের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটাকে তেমন গুরুত্ব না দিয়ে তারা কলেজে চলে গেল। কলেজ ছুটির পরে অটো করে বাড়ি ফিরতে সন্ধে হয়ে গেল। গোলের মুখ থেকে হেঁটে বাড়ি আসার সময় আমার ভাই হঠাৎ খেয়াল করল বাঁ পাশে তার বন্ধু হাঁটছে, কিন্তু ডান পাশে কারোর একটা উপস্থিতি অনুভব করল। সাথে সাথে ডান পাশে তাকিয়ে দেখল কেউ নেই, এমনকি পুরো গলিতে ওরা দুজন ছাড়া আর কেউ নেই। ভাই খুব অবাক হলো, কিন্তু বন্ধুকে কিছু বুঝতে দিল না। পরের দিন কলেজ বেরোনোর সময় আবার তারা পাশের বাড়ির লোকটাকে সেই অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখল, কিন্তু যথারীতি তারা গুরুত্ব না দিয়ে কলেজে চলে গেল। নিজেরাই রান্না করে খেত বলে রান্নাঘরে প্রয়োজনীয় সবকিছুই তারা গুছিয়ে নিয়েছিল। রাত্রিবেলা খেতে বসে পাশের বাড়ির লোকটাকে নিয়ে তারা আলোচনা করছিল। ঠিক তখনই হঠাৎ লোডশেডিং হয়ে গেল, আর রান্নাঘরে খুব জোরে বাসন পড়ার আওয়াজ হলো। তাড়াতাড়ি করে একটা মোমবাতি জ্বালিয়ে দুই বন্ধুতে মিলে রান্নাঘরে গিয়ে দেখল মেঝেতে কয়েকটা বাসন পড়ে আছে, আর তার সামনে একটা কালো বিড়াল বসে আছে। তখন ভাই তার বন্ধুকে বলল, কিরে, রান্নাঘরে দরজা জানলা সবই তো বন্ধ, বিড়ালটা ঢুকলো কোন দিক দিয়ে বলতো? ঘরে তো আমরা ছিলাম, আমাদের সামনে দিয়ে এলে তো দেখতেই পেতাম। এবার ভাইয়ের বন্ধু একটু ভয় পেল। তখন ভাই বন্ধুকে বলল, আরে বোকা, ভয় পাস না, আমরা বিজ্ঞানের ছাত্র, এসব ভূতে টুতে ভয় পেলে কি আমাদের চলে বল? সেই রাতটা কোনো রকম কেটে গেল। পরের দিন কলেজ যাওয়ার সময় আবার সেই পাশের বাড়ির লোকটাকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে এবার তাদের খুব রাগ হলো। লোকটাকে আমার ভাই জিজ্ঞেস করেই ফেলল, কাকু, কি ব্যাপার বলুন তো, আপনি রোজ আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকেন কেন? কিছু বলবেন? লোকটা করে উত্তর না দিয়ে ওই একইভাবে তাকিয়ে থাকলো। দেরি হয়ে যাচ্ছে দেখে বিরক্ত হয়ে তারা কলেজে চলে গেল। সেদিন সন্ধেবেলা খুব বৃষ্টি পড়ছিল। ঘরে বিস্কুট বাড়ন্ত দেখে ভাই বন্ধুকে বলল, তুই একটু চা কর, আমি সামনের দোকান থেকে বিস্কুট নিয়ে আসছি। ছেলেটি চা বসিয়েছে আর রান্নাঘরের জানলা দিয়ে দেখছে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। হঠাৎ ছেলেটি শুনতে পায় জোরে জোরে কেউ দরজা ধাক্কাচ্ছে। ছেলেটি একটু ভয় পায়। এর মধ্যেই দরজার বাইরে থেকে কথা আসে, তাড়াতাড়ি দরজা খোল, আমি একদম ভিজে গেছি। তখন ছেলেটি ভাইয়ের গলা পেয়ে একটু মনে জোর এনে দরজাটা খুলল। দরজাটা খোলার সাথে সাথেই একটা দমকা হাওয়া এসে ছেলেটার গায়ে লাগলো। নিজেকে সামলে নিয়ে সে দেখল বাইরে কেউ নেই, শুধু মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। ওইভাবে দরজা খোলা রেখে ঘরের এক কোণায় বসে ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। একটু পরেই ভাই এসে দেখল দরজা খোলা, আর তার বন্ধু ঘরের এক কোণায় বসে কাঁপছে। সব শুনে বন্ধুর এই অবস্থা দেখে ভাই খুব চিন্তায় পড়ে গেল। ভাবল, কি হচ্ছে এসব? সেদিন রাত্রিবেলা
কোনো রকম খাওয়া দাওয়া করে তারা শুয়ে পড়ল। বিছানার পাশে যেদিকে ভাই শোয় সেখানে একটা জানলা আছে। রাস্তার ক্ষীণ আলো সেই জানলা দিয়ে ঘরে এসে পড়ায় অন্ধকারের মধ্যেও ঘরটা ভালোই দেখা যাচ্ছে। খুব বৃষ্টি হয়েছিল বলে একটু শীত শীত করছিল, তাই আমার ভাইয়ের বন্ধু গায়ে একটা চাদর ঢাকা দিয়ে শুলো। হঠাৎ ছেলেটির ঘুম ভেঙে যায়। সে খেয়াল করে তার খুব শীত করছে আর দেখে চাদরটা গা থেকে অনেকটা সরে গেছে। তখন সে আবার চাদরটা টেনে নিয়ে পাশে রাখা হাতঘড়িতে দেখল রাত 2টো বাজে। পাশ ফিরে ঘুমোতেই যাবে, ঠিক তখনই বুঝতে পারল তার গায়ের থেকে আবার চাদরটা নেমে যাচ্ছে। ঘুম চোখ বলে খুব একটা গুরুত্ব না দিয়ে চাদরটা টেনে আবার ঘুমানোর চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে চাদরটা আবার সরে যাচ্ছে। এবার তার ভয় লাগতে আরম্ভ করল। ব্যাপারটি বোঝার জন্য সে উঠে বসল। অন্ধকার ঘরে কিছু বুঝতে না পেরে পাশে ঘুমিয়ে থাকা আমার ভাইকে ডাকল। বন্ধু ডাকছে বুঝতে পেরেও ভাই বলল, বিরক্ত করিস না তো, ঘুমিয়ে পড়। তখন ছেলেটিও নিরুপায় হয়ে ভয়ে ভয়ে শুয়ে পড়ল। কিন্তু একবার ঘুম ভেঙে যাওয়াতে ভাইয়ের আর ঘুম আসছিল না। চোখ বন্ধ করেই শুধু এপাশ ওপাশ করছিল, আর মনে মনে বন্ধুর উপর তার খুব রাগও হচ্ছিল। ঠিক তখনই ভাই বুঝতে পারে বন্ধু তার পা ধরে টানছে। এবার খুব রেগে গিয়ে বন্ধুকে কিছু বলতে যাবে, তখনই ওই আলো আধারি ঘরে ভাই পরিষ্কার দেখতে পেল তার পায়ের কাছে দুজন দাঁড়িয়ে আছে, একজন মহিলা আর একজন পুরুষ। কিন্তু তাদের কারোর মাথা নেই, আর ভাইয়ের পায়ে অনেক রক্ত লেগে আছে। ওই দেখে ভাই ভয়ে চিৎকার করতে থাকে। ওর চিৎকারে বন্ধুও ধড়পড় করে উঠে বসে, আর তখন সেও সামনে সে ভয়ঙ্কর দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। ভাইয়ের চিৎকারে পাশের বাড়ির সেই লোকটা ছুটে আসে এবং জানলা দিয়ে ঈশ্বরের নাম নিতে নিতে ঘরের মধ্যে পবিত্র গঙ্গা জল ছুঁড়ে মারতে থাকেন। একটু পরে উনি ভাইকে বলেন, শান্ত হও, আর ভয় নেই, বিপদ কেটে গেছে, ঘরের আলোটা ধরিয়ে দাও, দরজাটা খোলো। ওনার কথায় ভাই আস্তে আস্তে গিয়ে আলো জ্বালায়। তখন দেখে ঘরের মধ্যে আর কোথাও কিছু নেই। দরজা খুলে দেওয়াতে ভদ্রলোক দৌড়ে ঘরে এসে ওই গঙ্গা জলই বন্ধুর মুখে ছুঁড়ে মারতে থাকে। তারপর ছেলেটির জ্ঞান ফিরে আসে। হঠাৎ ভদ্রলোক ভাইয়ের পায়ে অনেক রক্ত লেগে আছে দেখে আঁতকে উঠে বললেন, তাড়াতাড়ি গিয়ে পা ধুয়ে এসো, তা না হলে তোমার বড় ক্ষতি হয়ে যাবে। পরিস্থিতি একদম শান্ত হওয়ার পর ভদ্রলোক ওদেরকে বললেন, আজকে তোমাদের সব বলছি। কেন সেদিন তোমরা জিজ্ঞেস করার পরও চুপ করেছিলাম জানো? বছরখানিক আগে তোমাদের এই ঘরে একটি বাঙালি পরিবার ভাড়া আসে, স্বামী স্ত্রী আর তাদের একটি ছোট মেয়ে। কয়েক মাস পর হঠাৎ ভদ্রমহিলা অসুস্থ হয়ে পড়েন। তখন ওনারা আমাদের বাড়িতে মেয়েকে রেখে ডাক্তার দেখাতে যান। কিন্তু বাড়ি ফেরার সময় রেললাইন পেরোতে গিয়ে তারা ট্রেনে কাটা পড়ে, আর তাদের মাথা দুটোই শরীর থেকে আলাদা হয়ে যায়। মেয়েটাকে তার মাসি এসে আমাদের বাড়ি থেকে নিয়ে যায়। এই দুর্ঘটনার 1 মাস পর থেকেই ওনাদের আমি এই বাড়িতে দেখতে পাই। 1 সপ্তাহ আগে অফিসের কাজে আমি বাইরে যাই, কিন্তু এসে দেখি এই অভিশপ্ত ঘরে তোমরা নতুন ভাড়াটিয়া এসেছ। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, তোমরা সকালে যখন বাড়ি থেকে বেরোতে তখন তোমাদের পেছনে তাদেরকে দেখতে পেতাম, তাই আতঙ্কে ওইভাবে তাকিয়ে থাকতাম। এতক্ষণ চুপ করে সবকিছু শোনার পর আমার ভাই বলল, অনেক ধন্যবাদ কাকু আমাদের প্রাণ বাঁচানোর জন্য।
কাল সকালেই আমরা এখান থেকে চলে যাব। সব কিছু জানিয়ে বাড়িওয়ালার নামে একটা চিঠি আপনার কাছে রেখে যাচ্ছি, উনি এলেই আপনি দিয়ে দেবেন। তখন ভদ্রলোক বললেন, সবই তো বুঝলাম, কিন্তু তোমরা কোথায় যাবে? আমার ভাই বলল, দুর্গাপুরেই আমার মায়ের আত্মীয়ের বাড়ি আছে, আপাতত সেখানেই যাই। এরপর ভাই খুব অসুস্থ হয়ে পড়ে এবং ওদের দুজনের পড়াশোনাতেও অনেক বাধা সৃষ্টি হয়। তবে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যায় এবং কলেজের পরীক্ষায় ওরা ভালো ফলও করে। তবে এই ঘটনা আমার ভাইয়ের বিজ্ঞান মনস্ক চিন্তাভাবনাকে সম্পূর্ণ নাড়িয়ে দিয়েছিল এবং তাকে এটা ভাবতে বাধ্যও করেছিল যে তাহলে সত্যিই তাদের অস্তিত্ব আছে।